টি-20 বিশ্বকাপে ফের ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। দেখুন, ভারত পাকিস্তান খেলা মানেই মিডিয়াতে তোলপাড়, অনেক হাইপ এই ম্যাচটাকে কেন্দ্র করে কিন্তু রচিত হয়। তবে এবারের বিশ্বকাপে একটু বেশি আলোচিত হচ্ছিল এই ম্যাচটিকে নিয়ে, কারণ এই ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে অলিখিতভাবে ঢুকে গেছিল আরো একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের জন্য নাকি পাকিস্তান ভারতের সঙ্গে এই ম্যাচটিকে বয়কট করতে চেয়েছিল, কিন্তু অবশেষে তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে রাজি হয় এবং আন্তর্জাতিক স্তরে ফের একবার লজ্জার মুখোমুখি দাঁড়াতে হলো পাকিস্তানি ক্রিকেটারদের। এবার এই ধাক্কাটা শুধুমাত্র পাকিস্তানিদের জন্য ইম্পর্টেন্ট, নাকি এই ধাক্কাটা অনেক বেশি পৌঁছে গেছে বাংলাদেশে, তা কিন্তু চর্চা হতেই পারে। কিন্তু দেখুন, বিশ্বকাপের মঞ্চে এই ম্যাচটিকে ঘিরে এত আলোচনা হওয়া সত্ত্বেও দিনের শেষে সামগ্রিকভাবে যদি সংখ্যাতত্ত্বের হিসাবে আপনারা হিসেব করেন, দেখবেন এখনো অবধি বিশ্বকাপে যতগুলো ভারত পাকিস্তান ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে 16টি ম্যাচ জিতেছে ভারত, একটি মাত্র 2021 সালে ম্যাচ জিতেছে পাকিস্তান। অর্থাৎ তুল্যমূল্য লড়াইয়ের কোনো সম্ভাবনাই এই ম্যাচটিকে কেন্দ্র করে অন্তত সংখ্যাতত্ত্বের বিচারে তৈরি হয় না, যদিও দুই প্রতিবেশী দেশের দ্বৈরথ আন্তর্জাতিক স্তরে চর্চার বিষয় সব সময় থাকে। এবার এই বিতর্কে শুরু হয়েছিল কিন্তু আইপিএল নিলামের পর। কলকাতার ফ্র্যাঞ্চাইজি একটি দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বিপুল দামে কেনে, কিন্তু পরবর্তীকালে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন আরও অবনতি হয়, তখন মুস্তাফিজুর রহমানকে আইপিএলে আসার ছাড়পত্র ভারতের যে ক্রিকেট বোর্ড বিসিসিআই তার পক্ষ থেকে দেওয়া হয়নি, আর বাংলাদেশিরা কিন্তু সেটাতেই চটে যায়। মানে দেখুন, দিনের পর দিন বাংলাদেশের জামাতপন্থী ইসলামী ছাত্রনেতারা ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন, অথচ যখন বাংলাদেশি ক্রিকেটারকে ভারতে ঢুকতে দেওয়া হবে না ঘোষণা করা হচ্ছে, তখন তারা মেনে নিতে পারছে না। এটা কি দ্বিচারিতা নয়? দিনের পর দিন ভারতের সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডরকে নিয়ে একাধিক আক্রমণাত্মক স্টেটমেন্ট এই বাংলাদেশ থেকে কিন্তু এসছে, এবং এই ছাত্রনেতারা দিনের পর দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করা থেকে বিরত থাকেননি। অর্থাৎ দুই দেশের ডিপ্লোম্যাসি যে আজকে তলানিতে গিয়ে পৌঁছেছে, তার প্রধান কারণ কিন্তু মোহাম্মদ ইউনূসের এই ইসলামী ছাত্রনেতারা, যারা রাজনীতির র বোঝেন না, কূটনীতির ক বোঝেন না, ডিপ্লোম্যাসির ডি বোঝেন না। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন তলানিতে চলে যায়, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটার বোলার মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দেওয়া হবে না। আর বাংলাদেশ কিন্তু ঠিক এই পার্টিকুলার পয়েন্টেই বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়, কারণ এই বছর যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা এবং ভারত। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় হওয়ার কথা ছিল, এবং বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় যে তারা ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয়, কারণ এতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপত্তার অভাব বোধ করছেন। এবার বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপত্তার অভাব বোধ করছেন, এই স্টেটমেন্ট কে দিয়েছিলেন? এই স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু লোকসভা মানে বাংলাদেশের নির্বাচন সামনে ছিল, সেই ভারত বিরোধী স্টেটমেন্টটাকে উস্কে দিতে, ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের সর্বনাশটি করে দিলেন এবং বিশ্বকাপটি বয়কট করলেন। আর আজকের দিনে দেখুন, সেই নির্বাচনে তারা জয়লাভও করতে পারলেন না। গোটা বিশ্বের একাধিক দাপটে দেশ বিশ্বকাপ খেলছে, অথচ বাংলাদেশি ক্রিকেটাররা ঘরে বসে সেই বিশ্বকাপ উপভোগ করছে। এমনকি যে পাকিস্তানকে ভরসা করে তারা বিশ্বকাপ বয়কট করলো, সেই পাকিস্তানও ভারতের বিপক্ষে খেললো এবং বিপুল রানে কালকে পরাজিত হলো। এরপর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট বুলবুল, তিনি পাকিস্তান সফরে চলে যান। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট নকভি, যিনি ট্রফি চুরি করে পালিয়ে গেছিলেন এশিয়া কাপ থেকে, তার সঙ্গে একটি বৈঠক করেন, এবং সেই বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আমরা চাই ক্রিকেটের স্বার্থে ভারত পাকিস্তান ম্যাচ হোক। অর্থাৎ স্পষ্ট হয়ে যায় সেই বৈঠকেই পাকিস্তান বুঝিয়ে দেয় যে তারা কিন্তু বিশ্বকাপটি খেলবে। অর্থাৎ বাংলাদেশকে গাছে তুলে মইটিকে কেড়ে নেয় পাকিস্তান, কারণ বাংলাদেশ ভেবেছিল যদি বাংলাদেশ নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ভারতের বিশ্বকাপ বয়কট করতে পারে, তাহলে পাকিস্তানও হয়তো বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এই বিশ্বকাপটি শেষ মুহূর্ত অবধি বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে।
কিন্তু 1 ফেব্রুয়ারি যে বিশ্বকাপ বয়কটের কথা পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তা কিন্তু 1 সপ্তাহের মধ্যে বদলে যায় এবং কালকে 15 ফেব্রুয়ারি তারা মাঠে নামে এবং শ্রীলঙ্কায় ভারতের কাছে কার্যত নাস্তানাবুদ হয়। এমনকি কালকের পর তো বোঝাই যাচ্ছে যে তারা ভারতের এই শক্তিশালী ক্রিকেট দলের বিপক্ষে কেন লড়তে চায়নি, কারণ মাঠে লড়ার ক্ষমতা তাদের নেই। ইসলাম তত্ত্বে বিশ্বাস করার একটি রাষ্ট্রকে উস্কে দিয়ে শক্তিশালী জোট তৈরি করে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা তারা মাঠের বাইরে তাই করছিল। আলটিমেটলি দেখা গেল তারা মাঠে হোক বা মাঠের বাইরে ডাহা ফেলটি করলো। এবার এই পুরো বিষয়টি সব থেকে বেশি ক্ষতিকার হলো জানেন, সব থেকে বেশি ক্ষতি হলো বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বকাপে তাদের নিজস্ব যে দল, প্রিয় দল, তার অংশগ্রহণ যেমন দেখতে পাচ্ছে না, উল্টে বাংলাদেশের পরিবর্তে যে দলটি খেলছে স্কটল্যান্ড, তারা কিন্তু এক আন্তর্জাতিক স্তরে এক্সপোজার পেল, যা কিন্তু ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেট দল যদি এই বিশ্বকাপে খেলতো তাহলে কিন্তু এই বিশ্বকাপে খেলা মানে একটা হিউজ এক্সপোজার পাওয়া, সেটাও কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট দলের ক্রিকেটাররা পেত। ফলে আন্তর্জাতিক স্তরে গোটা বিশ্ব জুড়ে এখন টি-20 লিগ, ফলে সেই বিশ্বকাপে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভালো পারফর্ম করতে পারতো তাহলে কিন্তু বিশ্বের অনেক ক্রিকেট লিগেও তাদের দরজা কিন্তু খুলে যেতে পারতো। বাংলাদেশের ক্রিকেট দলে রিশাদ হোসেনের মতো বোলাররা ছিলেন যারা বিবিএল এ নিয়মিত খেলেন, অর্থাৎ বিগ ব্যাশ লিগে। কিন্তু এই বাংলাদেশের দল ডার্ক হর্স হতে পারতো যদি এই বিশ্বকাপে এবার খেলতো, কারণ তারা কিন্তু অপেক্ষাকৃত সহজ গ্রুপে খেলার একটা জায়গা পেয়েছিল, যা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা কিন্তু হারালো। আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রশ্ন তোলা হয় যে পাকিস্তান আপনাদেরকে গাছে তুলে তুলে মইটি কেড়ে নিয়েছেন, সেই পাকিস্তান আপনাদের ভবিষ্যতে পাশে দাঁড়াবে তো? কারণ আপনারা পাকিস্তানকে ভরসা করলেন, আপনারা ভাবলেন পাকিস্তানও হয়তো ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল পাকিস্তানও খেললো, আলটিমেটলি দেখা গেল ভারত পাকিস্তান ম্যাচ হলো এবং আলটিমেটলি আমের আটি হয়ে গড়াগড়ি খেলো বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের যে বৈভব, যে অহংকার, যে আভিজাত্য, কালকে ফের আরো একবার ক্রিকেট মাঠে মুখ থুবড়ে পড়লো সূর্যকুমার যাদবের দলের কাছে এবং আলটিমেটলি টি-20 বিশ্বকাপে ভারত এখনো অপরাজিত দল হয়ে নিজেদের কিন্তু অবস্থানটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করলো। আর ভারত পাকিস্তানের এই লড়াই, বিশ্বাস করুন, এটা এক অসম লড়াই গিয়ে দাঁড়িয়েছে। একটি বিশ্বকাপে 16 বার জিতেছে ভারত, একবার পাকিস্তান। ফলে এই দ্বৈরথ মিডিয়াতে হাইপ তৈরি করতে পারে, বাস্তবের মাটিতে যে কার্যত গুরুত্বহীন এক লড়াইয়ে পরিণত হচ্ছে তা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং ক্রেডিট গোস টু এই পাকিস্তানের আহাম্মক কিছু ক্রিকেটার, পাকিস্তানের আহাম্মক বোর্ড এবং ট্রফি চোর নকভি, যিনি কথায় কথায় গরম গরম কথা বলে ভারতকে ধ্বংস করার হুমকি হুঁশিয়ারি দেন, কিন্তু আলটিমেটলি মাঠের একটা ঘাস ছেঁড়ার ক্ষমতাও এই পাকিস্তানের প্রেসিডেন্ট নকভি, যিনি পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার, কিংবা পাকিস্তানের ক্রিকেটারদের নেই। যাই হোক, সব মিলিয়ে আপনারা এই ম্যাচ কিভাবে দেখেছেন, কতটা উপভোগ করেছেন, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।